ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ঈগলের 4টি ডিম। পাহাড়ে ঘেরা, গাছপালায় ঢাকা, সবুজ সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামের সরোবরের মাঝে ছিল একটি কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে বসবাস করত রূপা আর তার ঠাকুমা। রূপা ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছে। ঠাকুমার সাথেই সে দিন কাটায়। ঠাকুমা রূপাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। রূপা ছোট থেকেই দেখতে অনেক সুন্দরী। তার মিষ্টি চেহারা, সুন্দর স্বভাব সকলকে যেন টানতে থাকে তার দিকে। দুই চোখে রয়েছে রহস্য, কৌতূহল আর অজানা জিনিসকে জানার আগ্রহ। রূপা দেখতে যতটা সুন্দরী, ততটাই কিন্তু তার মাথায় তীক্ষ্ণ বুদ্ধি। ঠাকুমার সাথে দিন কাটাতে কাটাতে রূপা ধীরে ধীরে বড় হয়ে যায়। রূপা এখন ঠাকুমাকে বেশিরভাগ সময় বিশ্রাম করতে বলে, নিজেই সংসারের সব কাজ করে। সামনেই সরোবরের থেকে কলসি করে জল এনে সকালে শুরু হয় রূপার। তারপর ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা সব দায়িত্ব এখন রূপা নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠাকুমার বয়স হয়েছে, তাই তার বিশ্রামের প্রয়োজন। কিন্তু হয় কি, সেদিন রূপা গেছিল সরোবরের ধারে জল আনতে। রূপা এত সুন্দরী দেখতে যে সেখান দিয়ে উড়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর রাক্ষস। তার নজর পড়ে রূপার দিকে। রূপার সামনে এসে সে উপস্থিত হয়ে বলে, হে সুন্দরী কন্যা, তোমায় আমি বিবাহ করতে চাই। তুমি কি রাজি আছো? রূপা ভয়ে বলে, তুমি রাক্ষস, আমি মানুষ, আমার পক্ষে এ কাজ করা কোনোদিনই সম্ভব নয়। রাক্ষসের সাথে রাক্ষসীর বিয়ে হয়। তুমি যাও, কোনো রাক্ষসীকে খুঁজে নাও, আমি পারবো না বিয়ে করতে। রূপার এই কথাতে রাক্ষস অত্যন্ত রেগে যায়। সেখান থেকে রূপাকে তুলে নিয়ে কোথায় চলে যায়, আর তার খোঁজ পাওয়া যায় না। এদিকে রূপা ঠাকুমা, তার তো এত বয়স হয়েছে, নাতনিকে নিয়ে সুখে কয়েকটা বছর কাটিয়েছিল, কি এত বড় বিপদ এসে সামনে দাঁড়ালো। নাতনিও জীবন থেকে কোথায় হারিয়ে গেল। আবার রূপার ঠাকুমা একা হয়ে গেল। নাতনির দুঃখে কেঁদে কেঁদে তার দুই চোখ শুকিয়ে গেছে। কত খুঁজেছে সে রূপাকে, কিন্তু পায়নি কোথাও। তার মনে ভীষণ দুঃখ। তার নাতনিকে খুঁজে দেবে এমন কেউ তার পরিচয়ের মধ্যে নেই। কেউ তার ডাক শোনার মতো নেই। রূপার দুঃখে ঠাকুমার মন সবসময় ব্যাকুল হয়ে থাকে। সে না ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে, না ঘুমোতে পারে। রূপার ঠাকুমাকেই এখন ঘরের সব কাজ ধীরে ধীরে কষ্ট করে লাঠি নিয়ে করতে হয়। এরকমই একদিন সরোবরের কাছে রূপার ঠাকুমা গেছিল জল আনতে কলসি করে। একটি কলসি নিয়ে গিয়ে জল নিয়ে ধীরে ধীরে লাঠি ভর করে হেঁটে হেঁটে ঠাকুমা বাড়ি আসে। একদিন হঠাৎ ঠাকুমা দেখতে পেল সরোবরের ওপরে একটি ডিম ভেসে ভেসে আসছে। ডিমটিকে ঠাকুমা তার কলসির মধ্যে ভরে নিয়ে বাড়ি এলো। ডিমটিকে তারপর কলসির থেকে বার করে যত্ন করে কিছু তুলোর ওপর রেখে দিল। তুলোর বিছানার ওপর ডিমটি সুন্দরভাবে রাখা ছিল ঠাকুমার ঘরে। এদিকে ওই গ্রামের কাছে যে পাহাড়গুলি ছিল, সেরকমই একটি বিশাল পাহাড়ের ওপরে এক ঈগলের বাসা ছিল। তার বাসায় ছিল 4টি ডিম। প্রতিদিন সকালে সে ডিমগুলিকে রেখে খাবার খুঁজতে যেত। একদিন হয়েছিল কি, ঈগল তার বাসাতে 4টে ডিম রেখে খাবারের খোঁজ করতে উড়ে গেছিল। কিন্তু সেই সময় হঠাৎ এক ভূমিকম্প আসে। গোটা পাহাড় কাঁপতে থাকে। ঈগলের বাসার থেকে একটি ডিম ছিটকে পড়ে যায় সরোবরের ওপর। সেই সরোবরের জলে টলতে টলতে বুড়ির কাছে এসে পৌঁছায়। সেই ডিমটিকেই তুলে নিয়ে গিয়ে বুড়ি রেখেছিল বাড়িতে। বুড়ির ছিল দয়ার শরীর, তাই সে তুলোর ওপর রাখা ঈগলের ডিমটিকে অনেক যত্নে রেখেছিল। কিছু কিছু সময় বাতির আলোয় সে গরম উত্তাপও দিত। তাতে ডিমটি খুব সুন্দরভাবে একদিন ফুটে উঠল। তারপর বেরোলো একটি ছোট্ট ঈগলের ছানা। বুড়ি সেই ছোট্ট ঈগলের ছানাটিকে অনেক যত্ন করতে শুরু করলো। যত্ন করতে করতে
বেশ কয়েকটি সপ্তাহ পর ঈগলের ছানাটি সুস্থভাবে বেড়ে উঠল। বুড়ি কিন্তু ঈগলের ছানাটিকে প্রচন্ড ভালোবাসতো। নিজে না খেলেও বুড়ি কিন্তু ওই ঈগলের ছানাকে খাওয়াতে ভুলতো না। এদিকে সেই ঈগল, যার 4টে ডিমের মধ্যে একটি ডিম সরোবরের থেকে বুড়ির কাছে গিয়ে পৌঁছেছে, সে তার ডিম খুঁজে খুঁজে চারিদিকে কত পশু পাখিদের জিজ্ঞাসা করে। এইভাবে বিভিন্ন পশু পাখিরা যে যা দেখেছিল সব জানায় ঈগলকে। খুঁজতে খুঁজতে সে সরোবরের সামনে এসে পৌঁছায়। সরোবরের কাছে একটি ব্যাঙ থাকতো। ব্যাঙকে বলে, তুমি কি এখানে কোনো ডিম ভেসে যেতে দেখেছ? ব্যাঙ বলে, হ্যাঁ দেখেছি। ওই কুঁড়ে ঘরের সামনে যে বুড়ি থাকে, সে ওই ডিমটা তার কলসির মধ্যে ভরে নিয়ে গেছে। এরপর ঈগল সেই বুড়ির কাছে উড়ে যায়। ঠাকুমাকে গিয়ে বলে ঈগল, আমার সন্তান তোমার কাছেই আছে। আমি ওই ঈগল ছানার মা, তুমি আমাকে ওকে ফিরিয়ে দাও। বুড়ি 2 হাতে যত্ন করে ঈগল ছানাটিকে নিয়ে আসে ঈগলের কাছে। বলে, আমি জানি সন্তান হারানো দুঃখ। আমি অনেক আগেই আমার সন্তানদের হারিয়েছি। আমার একটি মাত্র নাতনি ছিল, তাকেও আমি হারিয়েছি। তাকে আর খুঁজে পাচ্ছি না কোথাও। সে যে কোথায় চলে গেল আর তার খোঁজ করা গেল না। তোমার সন্তানকে তাই আমি যত্ন করে বাঁচিয়ে রেখেছি। তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। ঈগল তার ছানাটিকে পেয়ে খুব খুশি হয়। মনে মনে এত খুশি হয়, ছানাটিকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলে, বুড়ি, তোমার জন্য আজ আমি আমার সন্তানকে খুঁজে পেলাম। তোমার নাতনিকে খুঁজে এনে দেওয়া আমার কাজ, আমার দায়িত্ব। আজ থেকে আমি তোমার নাতনিকে খুঁজে দেখব। পাহাড়ের অনেক উঁচুর থেকে আমি তাকে দেখে ঠিক পার করব। বুড়ি বলে, তুমি সাহায্য করবে ঈগল আমার? ঈগল বলে, হ্যাঁ, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছ, আমি তোমার নাতনিকে ফিরিয়ে দেব। খুব খুশি হয় বুড়ি। ঈগলের পর চারিদিকে তন্ন তন্ন করে বুড়ির নাতনিকে খুঁজতে থাকে। কত পশু পাখির কাছে খোঁজ নেয়। জানতে পারে এক রাক্ষস বুড়ির নাতনিকে তুলে নিয়ে গেছে রাক্ষসদের দেশে। ঈগলের পর তার পরিবারের কিছু সদস্যদের বলে তার ছানাদের খেয়াল রাখতে। বুড়ির নাতনিকে খুঁজে সে নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত তার ছানাদের যত্ন যেন তারা নেয়। তাদের হাতে ছানাদেরকে দিয়ে ঈগল এরপর উঠতে থাকে। উড়তে উড়তে সে রাক্ষসের দেশের কাছাকাছি গিয়ে পৌঁছায়। এমন সময় ঈগলের দেখা হয় সাদা ঘোড়ায় চেপে ছুটতে ছুটতে যাওয়া এক রাজপুত্রের সাথে। রাজপুত্রকে দেখে ঈগল বলে, কি রাজপুত্র, কোথায় যাচ্ছ? এদিকে তো মানুষদের দেশ নয়, রাক্ষসীদের দেশ। রাজপুত্র বলে, আর বলো না, আমার একটি ছোট বোন, তাকে ওই রাক্ষস তুলে নিয়ে গেছে। ওকে আজ মেরে আমার বোনকে নিয়ে আসবো, তাই যাচ্ছি। রাজকুমার অনেক সুন্দর দেখতে, যেমন রূপবান তেমনই বলবান, হাতে বিশাল তরবারি, মন নির্ভীক, অত্যন্ত সাহসী। ঈগল মনে মনে ভাবে, রাজকুমার পারবে বুড়ির নাতনিকে খুঁজে দিতে, তার সাহায্য নেওয়া প্রয়োজন। রাজকুমারকে ঈগল সব কথা খুলে বলে। বুড়ির নাতনিকে খুঁজতে সে বেরিয়েছে সেই কথাটিও জানায়। রাজকুমার বলে সে ঈগলের সাহায্য করবে। ঈগলও প্রয়োজন হলে যেন রাজকুমারের সাহায্য করে, তাহলে 2টি মেয়েকেই উদ্ধার করা সম্ভব হবে। ঈগল আর রাজকুমারের পর সেই রাক্ষসদের রাজত্বের সামনে এসে পৌঁছায়। তখন রাক্ষসরা সবাই শিকারে বের হয়েছিল। একটি ভয়ঙ্কর বৃদ্ধা রাক্ষসী বসে বসে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ভেতরে। রাজকুমার বলল, আমি ভেতরে এখন প্রবেশ করব না, তাহলে ওই রাক্ষসী বুঝতে পারবে, সে আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করবে। তার চেয়ে ভালো তুমি উড়ে উড়ে যাও, আগে পরিবেশ দেখে এসো। রাক্ষসী ছাড়া আর কেউ আছে কিনা আমাকে খবরটি এনে দাও, আর কি কি জানতে পারলে তা বলো। ঈগলের পর রাজকুমারকে দরজার বাইরে দাঁড়াতে বলে সোজা উড়তে উড়তে চলে যায় আকাশপথে রাজপুরীর ভেতরে। রাক্ষসদের রাজপুরীর মাঝেই সেই বুড়ি রাক্ষসী বসে বসে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল।
ভালো করে ঈগল তাকিয়ে দেখল, কোথাও তো কিছুই নেই, সব ফাঁকা। কিন্তু দূরে একটি পুকুরের মাঝে একটি কৌটোর মধ্যে কেমন একটি কালো পাথর রাখা আছে। তার দেখে সন্দেহ হলো। রাজকুমারকে উড়ে এসে বলল, সব রাক্ষসীরা এখন মনে হয় শিকারে বেরিয়েছে। শুধু একটি বৃদ্ধা রাক্ষসী রয়েছে, সে নিজেই মাংস খেতে ব্যস্ত। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। একটি পুকুরের মধ্যে একটি কৌটো রয়েছে, সেখানে একটি কালো পাথর রয়েছে। বাকি আর কোথাও কিছু সেরকম নেই। দেখতে পেলাম না আমি বুড়ির নাতনিকে বা অন্য কোনো মেয়েকে। রাজকুমার বলল, বুঝেছি, ওই ছোট কালো পাথরের মধ্যেই কিছু একটা আছে। হয়তো এই রাক্ষসদের প্রাণ। আমি শুনেছি রাক্ষসরা প্রাণ অন্য জায়গায় লুকিয়ে রাখে, হয়তো সেখানেই আছে। চলো, এই বৃদ্ধা রাক্ষসীকে আক্রমণ করে কোনো লাভ নেই। আমরা বরং ওই পুকুর পাড়ে যাই, সেখানে গিয়ে ওই কৌটোটির মধ্যে কালো পাথরটিকে দেখে নিতে পারি কিনা। এরপর রাজকুমার লুকিয়ে লুকিয়ে সেই পুকুরের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে কালো পাথরটিকে সে পুকুরের মাঝখান থেকে সাঁতার কেটে গিয়ে নিয়ে আসে। যেই কালো পাথরটি রাজকুমার স্পর্শ করেছে, অমনি বৃদ্ধা রাক্ষসী হঠাৎ করে চিৎকার করে ওঠে, বলে, কে, কার এত বড় আস্পর্ধা যে আমাদের প্রাণভোমরাকে স্পর্শ করেছে? ছুটতে ছুটতে বড় বড় পা ফেলে বিকট চিৎকার করে সেই রাক্ষসী রাজকুমারের সামনে এসে হাজির হয়। রাজকুমার রাক্ষসীর দিকে বলে তাকিয়ে, চিৎকার করে কোনো লাভ হবে না। আপনি বৃদ্ধা, আমার থেকে বড় বয়সে, আপনি আমার গুরুজন। আপনারা রাক্ষসীদের দেশে থাকেন, আপনাদের দেশ, আপনারা এখানে কি করবেন তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের কাউকে মারতে আসিনি, কিন্তু মানুষের দেশে গিয়ে রাক্ষসীরা উৎপাত করবে, তাদের সন্তানদের তুলে নিয়ে আসবে, তা তো হতে পারে না। আপনাদের দেশে আমরা আসিনি আক্রমণ করতে, তাহলে আপনারা কেন গেছিলেন আমাদের দেশে কন্যাদের তুলতে? এরপরে আপনি যদি আর একটি পাও এগিয়ে আসেন, এই কালো পাথরকে আমি ভেঙে দেব। আপনাদের পুরো রাজ্য শেষ হবে, সব রাক্ষসীরা মারা যাবে। বৃদ্ধ রাক্ষসীটি তখন বলে, শোনো রাজকুমার, আমাদের ভুল হয়েছে, আমি তা স্বীকার করলাম। এই রাক্ষস রাজ্যের আমি রানী, আমার রাক্ষস প্রজারা সবাই শিকারে বেরিয়েছে, আমি তাই এখানে বিশ্রাম করছিলাম। যদি তোমাদের কোনো মানুষকে তুলে আনা হয়েছে, তাহলে আমি তাকে মুক্তি দেব। তুমি ওই কালো পাথরটিকে কিন্তু কোনোভাবেই ভেঙো না। ওই কালো পাথর ভাঙলে আমাদের রাক্ষস রাজ্য ধ্বংস হবে। রাজকুমার বলে, আপনার কাছে একটি বুড়ির নাতনি এবং আমার বোন বন্দি করা আছে। আপনার রাজ্যের কিছু রাক্ষস তাদের অন্যায়ভাবে তুলে এনেছে, আপনি তাড়াতাড়ি তাদের মুক্ত করুন। শুধু তাদের নয়, যত মানুষ, পশু, পাখি সকলকে আপনি বন্দি করেছেন, তাদের সকলকে এই মুহূর্তে মুক্ত করতে হবে। যদি না করেন, আমি এই পাথর ভেঙে দেব। বৃদ্ধা রাক্ষসী বলে, তুমি ওই পাথর দয়া করে ভেঙো না, আমি সবাইকে মুক্ত করছি। মন্ত্র পড়তে শুরু করে রাক্ষসী। মুহূর্তের মধ্যে সবাই এসে উপস্থিত হয় রাক্ষসীর সামনে। রাজকুমার তার ছোট বোনকে দেখতে পায়। ঈগল দেখতে পায় বুড়ির নাতনিকে। বুড়ির নাতনি কেমন দেখতে সেইটি বর্ণনা বুড়ি ভালো করে ঈগলকে দিয়ে বলে দিয়েছিল। ঈগল তাই চিনতে পারে বুড়ির নাতনিকে। এরপরে যারা বন্দী ছিল তাদের সকলে মুক্ত হয়ে বেরিয়ে আসে। রাজকুমার বলে, আমি সবাইকে নিয়ে ফিরে যাচ্ছি। এই পাথর এখানেই রেখে গেলাম, কিন্তু ভবিষ্যতে যদি রাক্ষসীরা অন্যায়ভাবে মানুষের দেশে আক্রমণ করার চেষ্টা করে বা মানুষদের ক্ষতি করার জন্য তাদের তুলে নিয়ে আসে, তাহলে কিন্তু আমি আবার আসব। আমার সাহস আপনি দেখেছেন, আমার নির্ভীকতার পরিচয় আপনি পেয়েছেন। যদি ভালো চান, ভবিষ্যতে যেন কোনো রাক্ষসী আর কাউকে এইভাবে তুলে আনার সাহস না করে। বুড়ি কথা দেয়, কোনোভাবেই কোনো মানুষকে আর রাক্ষসীরা বিনা কারণে আক্রমণ করবে না।
তাদের তুলে আনবে না। রাজকুমার, বুড়ির নাতনি ঈগল আর রাজকুমারের ছোট বোন সবাই রাক্ষসীদের দেশ থেকে চলে আসে বেরিয়ে। রাস্তায় ঈগল বলে বুড়ির নাতনিকে, তোমার ঠাকুমা তোমার জন্য অপেক্ষা করছে। রাজকুমারের সাথে বুড়ির নাতনির পরিচয় হয়। রাজকুমার বুড়ির নাতনিকে দেখে মুগ্ধ হয়। তার ভালো লেগে যায় বুড়ির নাতনিকে। রাজকুমার প্রথমে তার বোনকে নিয়ে বুড়ির বাড়ি যায়। বুড়ির নাতনিকে ফিরিয়ে দেয় সেখানে ঈগল। বুড়ির নাতনিকে পেয়ে বুড়ি খুব খুশি হয়। রাজকুমারকে বসিয়ে আদর যত্ন করে বুড়ি খাবার খাওয়ায়, সঙ্গে তার বোনকেও। ঈগল নিজের ছানাদের কাছে ফিরে যায়। সে তার কথা রেখেছে। বুড়ি তার সন্তানকে ফিরিয়ে দিয়েছিল। আজ বুড়ির নাতনি প্রাণের ধনকে বুড়িকে ফিরিয়ে দিয়েছে সে। ঈগলের পর মনের খুশিতে আনন্দে বাড়ি চলে যায়। বুড়ির কাছে রাজকুমার বলে, বুড়ির নাতনিকে রাজকুমারের ভীষণ পছন্দ হয়েছে। সে তাকে জীবন সাথী করতে চায়। বুড়ি খুব খুশি হয় তাতে। এরপর রাজকুমার তার বোনকে নিয়ে নিজের দেশে ফিরে যায়। সেখানে রাজকুমার ফিরে এসেছে দেখে খুব খুশি হয় রাজা রানী। তাদের মেয়েকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করে। রাজকুমারের প্রতি গর্ববোধ করে রাজকুমারের পিতা। তার বোন বলে, আমি দাদাকে নিয়ে গর্ববোধ করি। আজ দাদা আমাকে রাক্ষসদের দেশ থেকে বাঁচিয়ে এনেছে। আমার দাদা অনেক সাহসী। বোনের মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করে এরপর রাজকুমার। রাজকুমার অবশ্য পরে তার পিতামাতাকে সব বলে বুড়ির নাতনির বিষয়ে। রাজা রানী খুব খুশি হয়, বুড়ির সাথে গিয়ে কথা বলে। শুভ দিনে ধুমধাম করে বুড়ির নাতনির সাথে রাজকুমারের বিয়ে হয়। সবাই এবারে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে থাকে।